হ্যাঁ। প্রিয় শিক্ষাবিন্দু, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা অনেক সুস্থ আছো, ভালো আছো, এই আশা রেখে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই বাসায় আছো এবং নিরাপদে আছো, এই শুভকামনায় আজকে আমার অন্য একটি ক্লাস। আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আইসিটি শ্রেণী সপ্তম, অধ্যায় 2। তো অধ্যায় 2-এর আমাদের একটা অংশ ছিল হচ্ছে মাদারবোর্ড। আমরা দুইটা ক্লাস করেছি, একটা হচ্ছে ইনপুট ডিভাইস এবং মেমোরি ডিভাইস ডিটেলস। আজকে পড়ব হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ড শব্দটা আসলে কম্পিউটারের ক্ষেত্রে না, এটা প্রতিটি যন্ত্রাংশের ক্ষেত্রেই আমরা জানি। প্রতিটি যন্ত্র যদি আমরা খুলি তাহলে এর ভিতরে একটি বোর্ড দেখতে পাবো, যেখানে অনেক দাগযুক্ত, অনেক কম্পোনেন্ট যুক্ত আছে। আসলে এটাই হচ্ছে ওই যন্ত্রের মাদারবোর্ড, যেটা প্রিন্টেড সার্কিট হিসেবে থাকে। আগে এক সময় মাদারবোর্ড থাকতো না, তখন তার দিয়ে সংযোগ দেওয়া হতো। পরবর্তীতে এই প্রিন্টেড সার্কিট আবিষ্কার হওয়ার পরে আমাদের অনেক ঝঞ্ঝাট দূর হয়ে গেছে এবং যে কোনো সময় যে কোনো কম্পোনেন্ট পরিবর্তন করা সহজ হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা দেখলাম যে মাদারবোর্ড যে কোনো ডিভাইসে লাগানো থাকে, যে মাদারবোর্ডে সব ধরনের কম্পোনেন্ট যুক্ত থাকে। মাদারবোর্ড শব্দের অর্থ হচ্ছে আসলে মা যেমন প্রতিটা প্রাণী, মা যেমন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিজের বুকের ভিতরে আগলে রাখে বিভিন্ন ঝড়ঝঞ্ঝার হাত থেকে, ঠিক তেমনই মাদারবোর্ডও ওই ডিভাইস বা ওই যন্ত্রের সকল কম্পোনেন্টকে, সকল যন্ত্রাংশকে সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা, তাদের মধ্যে আন্তঃসংযোগ সব কিছুই মাদারবোর্ড করে থাকে। আমরা ছোট্ট একটা রিমোট কন্ট্রোল ইউনিট যেটা, সেটাকে যে খুলি, তারপর দেখা যায় একটা সার্কিট বোর্ড সেখানে আছে। এটাই এই যন্ত্রাংশের মাদারবোর্ড। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের কম্পিউটারে একটি মাদারবোর্ড রয়েছে, যেটা অনেক সময় মেইন বোর্ড বলা হয়। তারপর অ্যাপল কম্পিউটারকে এটাকে লজিক বোর্ড। তো আমরা এটাকে মাদারবোর্ড বলছি। তো সেভাবে কম্পিউটারের প্রতিটা কম্পোনেন্ট, প্রতিটা যন্ত্রাংশই এই মাদারবোর্ডে যুক্ত থাকে। তো মাদারবোর্ডের আমি লিখে নিয়েছি, আমি বারবারই বলি, যেটা লিখতে গেলে এখানে লেখার সময় অনেক সময়ের প্রয়োজন হয়, আর তোমাদের সাথে আমার দেখা হয় না। এই কারণে আমি আগে লিখে রাখি, যাতে ভিডিওটা 1 মিনিট 2 মিনিট হলেও ছোট হয়। তো এখানে মাদারবোর্ডের প্রধান অংশসমূহ যেগুলো, সেগুলো হচ্ছে, আমরা যদি একটা মাদারবোর্ডকে খেয়াল করি, সেখানে আমরা একটা মাদারবোর্ডও, আমি একটি মাদারবোর্ডের ছবিও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। সেটা হয়তো আমি হাত দিয়ে দেখাতে পারবো না, কিন্তু একটা ছবি তোমাদেরকে দেখাবো। সেই ছবিটা খুব সুন্দর ছবি। তোমরা এই মাদারবোর্ডের ছবিটা এখন দেখবে এবং একটু পরে আবার দেখাবো, তখন আবার দেখা হবে। প্রথম হচ্ছে 1 নম্বর মাইক্রো প্রসেসর বা সিপিইউ, যেটাকে বলা হয় সিপিইউ। এটাকে সংক্ষেপে সিপিইউ বলি আমরা। সিপিইউ স্লট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট স্লট, যেটা হচ্ছে আমাদের মেইন স্লট। সেখানে স্কোয়ার 1.5 ইঞ্চি স্কোয়ার ইঞ্চির মতো একটা জায়গা, যেখানে আটকে উপরে ক্লিপ দিয়ে আটকে দিয়ে উপরে একটা হিটসিং, তার উপরে ফ্যান থাকে। এবং একটা স্লট থাকে একটা একটি মাত্র মাইক্রোপ্রসেসরের স্লট থাকে। এরপর আছে, এখানে মাইক্রোপ্রসেসর সেট করা হয়। মাইক্রোপ্রসেসর বিভিন্ন মডেলের হয়, ইন্টেল 1 2 3 4 পর্যন্ত, তারপর কোর i2, ডুয়াল কোর, কোর i7, কোর i9 পর্যন্ত এখন বর্তমানে বাজারে আছে। তো
এটা। এরপরে আছে র্যাম স্লট। স্লট শব্দ অর্থ হচ্ছে যেখানে সকেট আর কি, যেটাকে আমরা বলি সকেট, আমরা বৈদ্যুতিক ভাষায় বলি সকেট, সেই সকেটটা হচ্ছে স্লট বলা হচ্ছে কম্পিউটার ভাষায়। স্লট মানে ফাঁকা জায়গা যেখানে আমরা কোনো কম্পোনেন্ট যুক্ত করতে পারি। তো এখানে আছে র্যাম স্লট। র্যাম স্লট 2 বা ততোধিক, 2-এর বেশি থাকে। এটা মাদারবোর্ড অনুযায়ী ভেরি করে। মাদারবোর্ড বেশি হলে স্লট বেশি হবে, মাদারবোর্ড যদি দামি হয়, বেশি দামি হয়, তাহলে স্লট বেশি হওয়ার সম্ভাবনা আছে বা কম হতে পারে। তো এখানে 2টা অন্তত র্যাম স্লট সবসময় আমরা দেখেছি। তো র্যাম স্লটে র্যাম লাগানো হয়, তো একাধিক র্যাম আমরা লাগাতে পারি একই মডেলের। তো এটা কিন্তু সহজেই 2 সাইডে ক্লিপ থেকে খোলা যায় এবং আবার নতুন করে লাগানো যায়। দুটোই লাগানো যায় এবং খোলাও যায়। এরপর আছে হচ্ছে চিপসেট। চিপসেট হচ্ছে আসলে মেইনলি এই চিপসেটটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের বিভিন্ন অংশের যে কার্যক্রমগুলো পরিচালনার ক্ষেত্রে, বৈদ্যুতিক কার্যক্রম বা বিভিন্ন রকমের রেজিস্ট্যান্স প্রয়োজন হয়, বিভিন্ন সময় ক্যাপাসিটর প্রয়োজন হয়, এগুলো যেগুলো বিভিন্ন রকমের নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই চিপসেটগুলো ব্যবহার করা হয়। অসংখ্য চিপসেট থাকে এখানে। আমরা দেখেছি এখানে ক্যাপাসিটর থাকে, এখানে ইন্ডাক্টর থাকে, এখানে থাকে হচ্ছে রেজিস্টর, এখানে থাকে জিনার ডায়োড, হ্যাঁ, এগুলো এরকম অনেক অসংখ্য কিছু চিপসেট এখানে থাকে। কিছু সার্কিট, কিছু আমার আইসিইউ থাকে, ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে বলা হয়। তো আমরা জানি যে সব মাদারবোর্ডে এরকম থাকে। আমাদের একটা রিমোটের মাদারবোর্ড বা একটা টিভির মাদারবোর্ড, যে কোনো মাদারবোর্ড খুললে আমরা দেখতে পাই সেখানে অনেক রকমের চিপসেট থাকে। এটা হচ্ছে বিভিন্ন রকমের আইসি এবং ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো লাগানো থাকে বিভিন্ন জায়গাতে, অসংখ্যভাবে এখানে সেট করা থাকে। এই মাদারবোর্ডের বিভিন্ন স্পিড, বিভিন্ন রকমের বৈদ্যুতিক সংযোগের আনা নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার জন্য। এরপর আছে রম। একটা মানে থাকে, যের আগে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রধান মেমোরি 2 প্রকার, একটা র্যাম এবং একটা রম। এখানে র্যাম স্লট আছে, রম আছে। এই রম স্লট না, এটা ফিক্সড করে লাগানো থাকে। চিপসেট ফিক্সড করে লাগানো থাকে, এটা চেঞ্জ পরিবর্তন করা যায় না। তো এই রমটা হচ্ছে এমন একটা মেমোরি যেখানে কম্পিউটারে আগে থেকে কোম্পানি এখানে কিছু সফটওয়্যার বিল্ট ইন অবস্থায় ইনস্টল করে থাকে, যেটা কখনো কিছু অংশ পরিবর্তন করা যায় আর বাদবাকি অংশ শুধু রিড করা যায়। এই জন্য নাম হচ্ছে রিড অনলি মেমোরি। এরপরে আছে হচ্ছে ক্লক জেনারেটর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিভাইস বা সার্কিট ওখানে আছে, যেটা একটা এই ক্লক জেনারেটর মেইনলি আমাদের সিপিইউর কাজটা করে থাকে। যেমন আমরা যে বলি যে 0-1 ভিত্তিতে কাজ করে কম্পিউটার, তো আসলে এই ক্লক জেনারেটর যত বেশি ক্লক জেনারেট করতে পারবে, এটা সিগন্যাল তৈরি করতে পারবে, সেই কম্পিউটারের স্পিড তত বেশি হবে এবং মাদারবোর্ড এই ক্লক জেনারেট করতে পারে। তো এই ক্লক জেনারেট করার পরে ক্লক সাইকেল তৈরি হয়। আর এই ক্লক সাইকেল বা সিগন্যাল তৈরি হয়, এই সিগন্যালটা যদি মাইক্রোপ্রসেসর ভালো হয় তাহলে এ বেশি গ্রহণ করতে পারে এবং বেশি ডাটা প্রসেস করতে পারে। আর ক্লক জেনারেটর যে পরিমাণ ক্লক জেনারেট করতে পারে সেটা যদি গ্রহণ করতে না পারে, তাহলে মাইক্রোপ্রসেসরের স্পিড বা গতি কম থাকে। এটাকে এই ক্লক যে সাইকেলটা, সেটাকে আমরা হার্টস বলে থাকি সায়েন্সের ভাষায়। তো মেগাহার্টস, গিগাহার্টস, কিলোহার্টস এরকমভাবে ক্লক জেনারেট করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা 0-1-এর যে আমাদের সিগন্যালটা, ডিজিটাল সিগন্যালটা, সেটা তৈরি করে। এরপর আছে হচ্ছে পাওয়ার সংযোগ স্লট। পাওয়ার সংযোগ স্লট হচ্ছে মাদারবোর্ডের যে বৈদ্যুতিক সংযোগটা দিতে হয়, সেটাও আমরা দেই কিসের মাধ্যমে, একটা জ্যাকের মাধ্যমে, সকেট বা প্লাগের মাধ্যমে। সেই সকেটটা হচ্ছে পাওয়ার সংযোগ স্লট। এই স্লটে আমরা সিপিইউ বা কেসিংয়ের যে পাওয়ার সাপ্লাই ইউনিট আছে, সেখান থেকে একটা চওড়া একটা পাওয়ার সাপ্লাই ইউনিট, জ্যাক বা প্লাগ আমরা এই সংযোগ স্লটে সুন্দরভাবে সেট করে দিই, লক করে দিই। তো এটা সাধারণত 12 ভোল্ট, 5 ভোল্টের কয়েক ধরনের ভোল্টের ব্যাটারি পাওয়ার বা ডিসি কারেন্ট আমরা এই মাদারবোর্ডে সংযুক্ত করে থাকি। তো এই পাওয়ার সংযোগ স্লট থেকেই বিভিন্ন অংশে কি হয়, পাওয়ার চলে যায়। তো এছাড়াও
আরও কিছু বলছি যে এক্সপানশন স্লট, এটাকে বলা হচ্ছে এই যে র্যাম স্লট, এই যে এরকম বিভিন্ন স্লট আছে, এই স্লটের বাইরেও কিছু ফ্রি স্লট এখানে থাকে। এই স্লটগুলা 3টা ভাগে বিভক্ত, 3 ধরনের স্লট থাকে। একটা হচ্ছে পিসিআই স্লট, এটাকে বলা হয় পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারফেস ইন্টারকানেকশান, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেকশান। তো এটা হলো এক ধরনের সেট করা যায়। তো এটা এক ধরনের স্লট। তারপরে একটু আধুনিক হয়েছে পিসিআই এক্সপ্রেস স্লট। 3 ধরনের স্লট বর্তমান বাজারে আছে, মাদারবোর্ডে লাগানো থাকে, এগুলো সব ফ্রি থাকে, এগুলা কোনো ব্যবহার করা হয় না। তারপর এসজিপি স্লট, এটাতে আমরা যদি এক্সট্রা নেটওয়ার্ক কার্ড লাগাতে চাই সেটা এখানে লাগানো যাবে। আবার আমরা যদি এখানে ভিডিও কার্ড, ভিজিএ কার্ড লাগাতে চাই সেটাও এখানে লাগানো যাবে। এক্সট্রা যদি কেউ সাউন্ড কার্ড লাগায় সেটাও লাগানো যাবে। তারপর পিসিআই এক্সপ্রেস কার্ডে এক্সট্রা শুধু মডেম যুক্ত করা যাবে। এছাড়া অডিও কার্ড, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, ভিজিএ কার্ড সব কার্ড এখানে যুক্ত করা যাবে। এটা আধুনিক, এটা ছোটো, এটা একটু বড়ো। তো এটা সাদা রঙের হয়, এটা বড় হয়, এটা কালো রঙের ছোটো হয় বা সাদাও ছোটো হয়, ছোটো সাইজের। আর এজিপি স্লট, এটা হচ্ছে ভিজিএ কার্ড মেইনলি এখানে লাগানো হয়, শুধুমাত্র ভিজিএ কার্ডই, অন্য কোনো কার্ড এখানে লাগানো সম্ভব না, সাউন্ড কার্ড বা নেটওয়ার্ক কার্ড লাগানো যায় না। এজিপি কার্ড হচ্ছে অ্যাক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট বলা হয়, মানে গ্রাফিক্স জাতীয় যে কোনো পাওয়ারফুল কম্পোনেন্ট এখানে লাগানো যায়। তো এটা একটু বড় হয়, কালো রঙের। তো এজিপি স্লটে আমরা ভিজিএ কার্ড লাগাতে পারি যদি আমাদের যদি পাওয়ারফুল কোনো গেম খেলার প্রয়োজন হয়, তখন আমাদের এটা প্রয়োজন হয়। এখন এগুলো আমাদের সবসময় ফাঁকা থাকে কারণে যে আমরা এখন যে মাদারবোর্ডগুলো বাজারে কিনতে পাই সেগুলো আসলে এখানে কিছু বিল্ট ইন সব যুক্ত থাকে। যেমন ভিজিএ কার্ডের কথা বললাম, নেটওয়ার্কের কার্ডের কথা বললাম, তারপরে সাউন্ড কার্ডের কথা বললাম, এগুলো এখন বিল্ট ইন অবস্থা থাকে। বিল্ট ইন শব্দ অর্থ হচ্ছে আগে থেকেই যুক্ত করা থাকে। তো আগে থেকে যুক্ত থাকার কারণে এটাকে বলা হচ্ছে বিল্ট ইন করা থাকলে সেগুলো আর প্রয়োজন হয় না। আমরা যদি পরবর্তীতে এটা থেকে কোনো একটা অংশ নষ্ট হয়ে যায়, তখন আমাদের এই এক্সট্রা এক্সপানশন স্লটগুলোতে বিভিন্ন অংশ, বিভিন্ন ডিভাইস বা কম্পোনেন্ট লাগিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকি। এছাড়াও এই মাদারবোর্ডে আরও অনেক ধরনের স্লট থাকে যেগুলো আমরা ভিতরে বা বাইরে দেখতে পাই। যেমন আরও কিছু স্লট আছে, যেমন এখানে ডাটা স্লট আছে, হার্ড ডিস্ক থেকে যে ডাটা কেবলটা আসে সেটা এখানে লাগানো হয়। আবার কিছু আছে সিডি রম থেকে আসে। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এই স্লটে বিভিন্ন অংশ লাগানো হয়। এছাড়াও এক্সটার্নাল কিছু স্লট আছে, যেমন আমরা কেসিংয়ের বাইরে থেকে দেখতে পাই, সেটা হচ্ছে ইউএসবি পোর্ট লাগানোর জন্য, ইউএসবি ডিভাইস লাগানোর জন্য। তা মাউস কিবোর্ড আগে এক সময় ছিল, মাউস কিবোর্ড লাগানো, PS2 সাইজের যে মানে পোর্টগুলো সেগুলো দেখা যায়। এছাড়া এর সাথে লাগানো থাকে মনিটরের যে বাইরের সকেটটা বা যেখানে মনিটর আমরা সংযোগ দেই, সেই রকম আবার একটা আছে যে 19 পিনের, আবার কিছু আছে HDMI স্লট। এগুলো হচ্ছে সব বিভিন্ন স্লট, এটা বাইরে থেকে দেখা যায়, কেসিংয়ের বাইরে থেকে আমরা এটা দেখতে পাই। আর এটা হচ্ছে মেইনলি মাদারবোর্ডের ভিতরে। আমরা যদি মাদারবোর্ড খুলে দেখি তাহলে আমরা এই অংশগুলো দেখতে পাবো এবং খুবই গুরুত্বপূর্ণ এই অংশগুলো। তো আমরা দেখলাম আসলে এছাড়াও আরও কিছু শব্দ এখানে যুক্ত আছে, যেমন বলা যাচ্ছে প্রিন্টেড সার্কিট, মানে যে সার্কিটগুলো প্রিন্ট করা থাকে, প্রিন্টেড সার্কিট। এরপর আছে বিল্ট ইন, কথাটা আসছে এখানে, আমাদের অতিরিক্ত কিছু শব্দ এখানে যুক্ত আছে। বিল্ট ইন মানে যে কম্পোনেন্টগুলো আগে থেকেই মাদারবোর্ডে লাগানো থাকে সেটাকে বলা হয় বিল্ট ইন সকেট বা স্লট। বিল্ট ইন থাকে মানে এখানে বিল্ট ইন অবস্থায় আছে, এগুলো আর নতুন করে লাগানো প্রয়োজন। এতে কী হচ্ছে, মাইক্রোপ্রসেসর বা এই মাদারবোর্ডের খরচ কমে যাচ্ছে বা যে কোনো ডিভাইসের খরচ মানে মূল্যমানটা কমে যাচ্ছে। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের ছিল মাদারবোর্ডের ক্লাসটা। মাদারবোর্ডের বিষয়টা সম্পর্কে তোমাদের অবশ্যই তোমরা ক্লিয়ার হয়েছ। তো আজ মোটামুটি মাদারবোর্ড সম্পর্কে এই পর্যন্তই। তো ক্লাস শেষ করছি। ক্লাস শেষ করার আগে তোমাদেরকে দুটো কথা বলি, সেটা হচ্ছে আমরা খুব একটা ভয়াবহ
মহামারী আকারের মধ্যে অবস্থান করছি। আমাদের স্কুল থেকে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে প্রতিটি বিষয়ভিত্তিক শ্রেণীভিত্তিক বিভিন্ন শিক্ষকরা তোমাদেরকে অনলাইনে ভিডিও করে আপলোড করে তোমাদের ইউটিউবের মাধ্যমে তোমাদের অনলাইন ক্লাসে সেবা প্রদান করে থাকবে। এটা তোমরা দেখবে সবসময়, যেহেতু তোমাদের পরিচিত ছাড়া এটা করবে। আর আমাদের ওয়েবসাইটেও এটা লিঙ্ক দেওয়া হচ্ছে এবং গার্জিয়ানের হাতে এসএমএসের মাধ্যমে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলের। এটা তোমরা প্রবেশ করবে এবং দয়া করে তোমরা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেল আইকন বাটন ক্লিক করে রাখবে, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এখানে চ্যানেলে যুক্ত হলে তোমরা দেখতে পাও বা নোটিফিকেশান পেতে পারো, সেই আশা করছি। আর আমরা যদি আমাদের ওয়েবসাইটে ঢুকি www.bbnsc.edu.bd এই ওয়েবসাইটে আমরা যদি ঢুকি, তাহলে অবশ্যই আমাদের ক্লাস ওয়াইজ বা শ্রেণীভিত্তিক বা বিষয়ভিত্তিক লেকচারগুলো এখানে পাওয়া যাবে। এটার লিঙ্কও আমরা গার্জেনের হাতে দিয়েছি বা দেওয়া হবে। তো তোমরা এই দুইটা লিঙ্কে ঢুকে আমাদের ক্লাসগুলো তোমরা দেখবে এবং কার ক্লাস কেমন হচ্ছে সে ব্যাপারে তোমরা মন্তব্য করবে। যেখানে কমেন্টস করে আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো অংশ বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবে। আমরা টাইম টু টাইম এই সম্পর্কে তোমাদের মোবাইল নম্বর থাকে, সেখানে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবো বা ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে যদি তোমরা যোগাযোগ করতে পারো তাহলে যোগাযোগ করবে। আর আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক দিয়েছি। আর তোমাদের জন্য আমি একটা অ্যাপস তৈরি করেছি, যেটা পরীক্ষা তোমরা দিতে পারবে। ক্লাস 7-এর জন্য আপাতত তৈরি অবস্থায় আছে, তৈরি এখনও করা হয়নি। আমি লিঙ্কটা তোমাদেরকে তৈরি করার পরে দিয়ে দিব। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে গিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং নিজেদের অ্যাসেসমেন্ট তোমরা নিজেরাই করতে পারবে। অধ্যায়ভিত্তিক তোমরা অ্যাসেসমেন্ট করতে পারবে। যাই হোক, এই বলে আমি আমার তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, সারা পৃথিবীর মানুষের সবার সুস্বাস্থ্য কামনা করে, আমাদের শিক্ষকদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।